স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। এমবিবিএস বিডিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক স্বীকৃতি দেওয়া বন্ধ সহ 5 দফা দাবিতে কর্মবিরতি ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায়ে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন, ভোগান্তিতে রোগী ও স্বজনরা। বাংলাদেশের প্রায় সব মেডিকেল কলেজে আসলে জেলা সিভিল সার্জন বরাবর কিংবা পরিচালক বরাবর প্রত্যেক জায়গায় আসলে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং এটা মন্ত্রণালয় পর্যন্ত গেছে, কিন্তু আমরা আসলে কোনো রকম আশ্বাস এখনো পাই নাই এবং তারই প্রেক্ষিতে আমরা কিন্তু আন্দোলন অব্যাহত রেখেছি। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে থাকছে এখন জনপদে বিস্তারিত। উদ্বোধনের 1.5 বছর পরও চালু হয়নি আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথ। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে না নেয় অলস পড়ে আছে প্রায় 250 কোটি টাকা ব্যয় নির্মিত কাঙ্ক্ষিত রেলপথ। আমরা চাই সকল জটিলতা দূর করে অতি সত্বর যেন রেল যোগাযোগের মাধ্যমে এই বাংলাদেশের ভারতের পণ্য আসা যাওয়া হোক। তাড়াতাড়ি এটা হ্যান্ডওভার করে দেওয়া হ্যান্ডওভার করে দেওয়ার পর্যায়ে আছে আর কি, কার্যক্রম সম্পূর্ণ সমাপ্ত। এটা আসলে ইন্টারন্যাশনালি এটা বসে হয়তো বা তারা সিদ্ধান্ত নেবে আর কি। আখাউড়া আগরতলা রেলপথ নিয়েও থাকছে এখন জনপদে বিস্তারিত। তবে তার আগে শুরুতেই ইন্টার্ন চিকিৎসকদের মেডিকেল শিক্ষার্থীদের 5 দফা দাবির প্রসঙ্গ। 5 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন হুসাইন জিয়াদ আর সিলেটে MAJ ওসমানী মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সন্দীপ শুভ। শুরুতেই জিয়াদ, আপনার কাছ থেকে জানতে চাই যে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসা কার্যক্রম কেমন ব্যাহত হচ্ছে, আর শিক্ষার্থীদের ক্লাস বর্জনের বিষয়ে যে বিস্তারিত যে দাবিগুলো তারা জানাচ্ছেন সেগুলো আমাদেরকে জানাবেন। কালই মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এই অঞ্চলের মানুষের চিকিৎসার একমাত্র ভরসা বলা যায়। একেবারে টেকনাফ থেকে শুরু করে কুমিল্লা পর্যন্ত এই অঞ্চলে, এই বৃহৎ অঞ্চলের মানুষ বড় ধরনের যে চিকিৎসা, তার জন্য বড় ধরনের যে রোগ, তার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করেন। প্রতিদিন 4 থেকে 5,000 রোগী আসলে এখানে চিকিৎসা নেন। সাথে স্বজনরা সহ যদি বলি অন্তত 10 থেকে 15,000 মানুষ এই মেডিকেলে ভিড় করেন প্রতিদিন। ফলে এইখানে আসলে যে এমনিতেই চিকিৎসকের এক ধরনের সংকট থাকে, তার উপর আসলে ইন্টার্ন চিকিৎসক যদি চিকিৎসা না দেন স্বাভাবিকভাবেই এক ধরনের ভোগান্তি তৈরি হয়। আমরা মেডিকেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে প্রতিদিন 180 জন ইন্টার্ন চিকিৎসক যারা চিকিৎসকদের পাশাপাশি থাকেন সার্বক্ষণিক 24 ঘন্টা পালা করে তারা আসলে এখানকার ওয়ার্ডগুলোতে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তবে এবার ইন্টার্ন চিকিৎসকরা এখন সেবা না দিয়ে গত 2 দিন ধরে এই মেডিকেল হাসপাতালে যে রেজিস্ট্রার রয়েছেন, অন্যান্য ডক্টররা রয়েছেন এবং আবাসিক ডাক্তাররা রয়েছেন, সবাইকে নোটিশ জারি করা হয়েছে যতদিন ওনাদের কর্মবিরতি চলবে ততদিন শতভাগ উপস্থিতি যাতে নিশ্চিত করা সম্ভব হয়। ফলে সার্বিক যে ভোগান্তি হওয়ার কথা সেটি কিন্তু অনেকাংশে কমেছে বলে মেডিকেল কর্তৃপক্ষ দাবি করছে। একই সাথে ক্লাস পরীক্ষা আসলে বর্জন করেছেন। আমরা আজকে মেডিকেল কলেজে গিয়ে দেখেছি যে সব ক্লাসরুমগুলোই আসলে ফাঁকা, একেবারে শুনশান নীরবতা মেডিকেলে, এবং যারা অধ্যক্ষ রয়েছেন এবং শিক্ষক রয়েছেন তারা এসে অবস্থান করছেন, অলস বসে আছেন। তো যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তাদের সাথেও কথা হয়েছে, তারা বলছিলেন যে তাদের 5 দফা যে দাবি সেটি দীর্ঘদিনের দাবি। বিশেষ করে বিডিএস এবং এমবিবিএস ছাড়া অন্যান্য চিকিৎসক ম্যাটস ট্রেনিং যারা নিচ্ছেন তারা আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ট্রেনিং নিচ্ছেন, অর্থাৎ চিকিৎসকদের সহায়তা করার জন্য। এরাই কিন্তু গ্রামে গঞ্জে বা বিভিন্ন উপজেলায় ডাক্তার পদবি ব্যবহার করার কারণে অনেকেই তাদের কাছে ছুটে যাচ্ছেন চিকিৎসা নেওয়ার জন্য এবং ভুল চিকিৎসার সম্মুখীন হচ্ছেন। এই ভুয়া ডাক্তারের ছড়াছড়ি বন্ধ করার জন্য তারা বলছেন যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ যাতে চিকিৎসক পদবিটি ব্যবহার করতে না পারে। একই সাথে তারা বলছেন যে এই বিশাল মেডিকেলগুলো সরকারি সেবার জন্য মানুষ আসে, তারা আসলে সঠিকভাবে সেবা দিতে পারছেন না। তার কারণ তাদের চিকিৎসকের এক ধরনের সংকট রয়েছে। কিন্তু প্রতি বছর ছাত্ররা বের হচ্ছে, ডাক্তারি পাশ করে বের হওয়ার পরও সরকারি খাতে যে নিয়োগের ব্যবস্থা করা দরকার ছিল সেটি হচ্ছে না। তারা বলছেন যে এই মুহূর্তে অন্তত সারা দেশে 50,000 ডাক্তার নিয়োগ দেওয়া দরকার।
দরকার এবং একই সাথে প্রতি বছর অন্তত 8 থেকে 10,000 ডাক্তার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের প্রয়োজনীয়তা আছে এবং তারা বলছেন যে বিসিএস যেই নিয়োগ পদ্ধতি সেটি স্বাস্থ্য খাতের জন্য দ্রুত করা উচিত, কারণ এই যে বিশাল সংখ্যক রোগী তারা আসলে সেবা পাচ্ছেন না শুধুমাত্র ডাক্তার স্বল্পতার কারণে। একই সাথে তারা দীর্ঘ সময় আসলে এই মেডিকেলগুলোতে সেবা দিতে গিয়ে তাদের মানসিক অবস্থা অনেক সময় দুর্বল হয়ে পড়ে। তো সব মিলিয়ে তারা চাচ্ছেন স্বাস্থ্য সুরক্ষার যে আইন সেটি বাস্তবায়ন এবং অ্যান্টিবায়োটিকের যে চিকিৎসা সেটি যাতে যত্রতত্র না হয়ে ডাক্তাররা দেয় সেই দাবিও তারা করছেন। তো তারা বলছেন যে এই কর্মবিরতি যতদিন তারা চালিয়ে যাবেন যতদিন তাদের এসব দাবি পূরণ না হবে। তবে আগামীকাল হাইকোর্টের একটি আদালতে একটি রায় রয়েছে, সেই রায় পর্যন্ত তারা আপাতত অপেক্ষা করছেন। তারা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং মেডিকেলের ডিরেক্টরের কাছে স্মারকলিপিও দিয়েছেন। গালিব। সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজে আছেন সহকর্মী সন্দীপ শুভ, তার কাছ থেকে সিলেটের অবস্থা জানতে চাই। শুভ, আমরা জিয়াদের কাছ থেকে চট্টগ্রামের অবস্থা জানছিলাম, সিলেটের কী অবস্থা এবং সেখানে চিকিৎসা সেবা কেমন বিঘ্ন হচ্ছে? দেখুন, আমরা সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরেছি। এই মুহূর্তে আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 31 নম্বর ওয়ার্ডে রয়েছি, সেটি অর্থোপেডিক্স ওয়ার্ড নামে পরিচিত। সেখানে আমরা আসার পর যদিও বা এখানকার সিনিয়র যারা ডাক্তার রয়েছেন বা মিড লেভেলের ডাক্তার যারা রয়েছেন তাদেরকে আমরা পেয়েছি, কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু গতকালকে থেকে তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আজকে পর্যন্ত তারা কর্মবিরতিতে রয়েছেন। এবং এই হাসপাতালের কথা যদি আমি একটু আপনাকে জানিয়ে রাখি, এটি কিন্তু সিলেট বিভাগের টারশিয়ারি লেভেলের একটি হাসপাতাল এবং শুধু যে সিলেট জেলা বা সিলেটের যে 12টি উপজেলা রয়েছে সেগুলো নয়, এখানে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ সিলেট বিভাগ ছাড়াও কিন্তু আরও আশপাশের জেলা থেকে মানুষজন এখানে চিকিৎসা সেবা নিতে আসেন। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে রোগীদের সার্বিক পরিস্থিতি নিয়ে, যে আসলে আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে ইন্টার্ন চিকিৎসকরা না থাকায় এখানে চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে এবং তাদের যে প্রথমে ইমার্জেন্সি সার্ভিস যেটি দেওয়া, প্রথমেই জরুরি বিভাগে কিন্তু রুগীদেরকে গ্রহণ করা, রুগীদেরকে রিসিভ করা সব কিছুর দায়িত্ব কিন্তু থাকে ইন্টার্ন চিকিৎসকদের, এবং তারা না থাকায় ইন্টার্ন চিকিৎসকরা তাদের সেবা কর্মবিরতিতে থাকায় কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে এই সেবা। বিশেষ করে কোনো অ্যাক্সিডেন্টের বা কোনো দুর্ঘটনায় কবলিত রুগী যখন আসেন তখন কিন্তু তাদের অনেক বেশি দুর্ভোগ পোহাতে হয়, তারা চিকিৎসক পান না, তখন কিন্তু শরণাপন্ন হতে হয় নার্সদের বা বিভিন্ন ধরনের অন্যান্য মানুষের, এবং তারা কিন্তু দুর্ভোগ পোহান। এবং আমরা যখন কথা বলছিলাম রুগীদের সাথে, রুগীরা একটা কথাই বলছিলেন এই ধরনের কর্মবিরতি যদি না থাকে তাইলে তাদের জন্য ভালো হতো। কর্মবিরতি না থাকায় কিন্তু তারা আসলেই দুর্ভোগ পোহাচ্ছেন। খালি এই ছিল সিলেট থেকে সর্বশেষ। 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি এবং ক্লাস পরীক্ষা বর্জন করছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে হুসাইন জিয়াদ এবং সিলেট থেকে সন্দীপন শুভ। একাধিকবার মেয়াদ বাড়িয়েও 6 বছরেও শেষ হয়নি 50 শয্যার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ। জরাজীর্ণ টিন শেডে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, বাড়ছে রোগীদের দুর্ভোগ। আরও জানাচ্ছেন তালহা জুবায়ের। চাঁদপুরের এক অবহেলিত জনপদ হাইমচর, চরাঞ্চল প্রধান এই উপজেলার প্রায় 2 লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসা সেবার মান উন্নয়নে 2019 সালে 50 শয্যা বিশিষ্ট এই ভবন নির্মাণ কাজ শুরু হয়। 2 বছর মেয়াদী এই প্রকল্পের 6 বছর অতিবাহিত হলেও শেষ হয়নি নির্মাণ কাজ, ফলে ন্যূনতম সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে এই জনপদের মানুষ। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চাঁদপুরের হাইমচর উপজেলার 30 শয্যা বিশিষ্ট জরাজীর্ণ টিনশেডের হাসপাতালের পাশে নির্মাণ করা হয় 4 তলা বিশিষ্ট 2টি ভবন। 50 শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে উন্নত সেবার প্রত্যাশায় বুক বাঁধেন মেঘনাপাড়ের এ জনপদের মানুষ। কিন্তু নির্ধারিত মেয়াদ শেষে দীর্ঘ সময় অতিবাহিত হলেও শেষ হয়নি নির্মাণ কাজ, ফলে উন্নত সেবার বদলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। এলাকাটি নদীবেষ্টিত হওয়ায় চরের মানুষের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই একমাত্র ভরসা। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে 2019 সালে চাঁদপুরের হাইমচরে 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু 6 বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি কাজ।
হসপিটালটা মডেল হসপিটালটা করা হয়েছে, এটা এখনো শুরু করা হয়নি। যদি এটা করা হতো তাহলে আমরা সব দিক দিয়েই মনে করেন যে উপকৃত হতাম। চাঁদপুর বা ঢাকা ওইসব জায়গাতে আমাদের যেতে হতো না, আমরা এখানে ওই ট্রিটমেন্টটা পেতাম। এখানে নেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, আল্ট্রাসোনোগ্রাম, এক্স-রে, অপারেশন থিয়েটার তো দূরের কথা, রক্ত পরীক্ষারও পর্যাপ্ত ব্যবস্থা নেই এই স্বাস্থ্য কমপ্লেক্সে। অনেক সময় চিকিৎসা না পেয়ে পথেই মারা যায় অনেক রোগী। স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের সেবার আসলে খুবই মান খুবই নিম্ন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে গেলে সমস্যা বিলম্ব করে বা পরীক্ষাগুলো নাই। উন্নত চিকিৎসার অভাবে মানুষকে চাঁদপুর রেফার করা হয়, রেফার করার সময় অনেকে পথে মারা যাচ্ছে। প্রায় 27 কোটি টাকা বাজেটে কাজ শুরু করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক কনস্ট্রাকশন। হাসপাতালের আধুনিক ভবন নির্মাণের জন্য পুরনো ভবনের অর্ধেক ভেঙে ফেলা হলেও শেষ হয়নি নতুন ভবনের কাজ। 2 বছর মেয়াদী প্রকল্পের মেয়াদ 6 দফা বাড়ানো হলেও 80% কাজ সম্পন্ন হওয়ার পর 2024 সালে হঠাৎ বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। জায়গা সংকুলন না হওয়ায় যত্রতত্র সেবা নিচ্ছেন রোগীরা। পুরনো ভবন, পানি পড়ে জরাজীর্ণ, দেওয়াল খসে খসে পড়তেছে। আমরা চেষ্টা করতেছি তার মধ্যে যে কোনো ধরনের রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা থেকে শুরু করে ভর্তি রোগী থেকে শুরু করে আমরা সব রকম সেবা দিতে। রোগীদের চিকিৎসা সেবা দিতেই হবে। এই কারণে হচ্ছে আমরা বিভিন্ন অফিস রুমগুলিরে আমরা ছোট ছোট অফিস রুমগুলিতে 6 বেড, 4 বেডের 5 বেড এরকম ওয়ার্ড বানিয়েছি। এদিকে জনবল সংকটেও ভুগছে হাসপাতালটি। 123 জন চিকিৎসক কর্মচারী থাকার কথা থাকলেও কর্মরত আছেন মাত্র 67 জন। বিশেষ করে অ্যানেস্থেসিয়া ও সার্জারি বিভাগের গুরুত্বপূর্ণ পদ ফাঁকা থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। শুধু হাসপাতাল ভবনই নয়, চিকিৎসক ও নার্সদের থাকার জন্য নির্মিত 6টি ভবনের কাজও অসম্পন্ন। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দাবি, নতুন প্রকল্প অনুমোদন পেলে কাজ আবার শুরু হবে। ভবনটা না হওয়ার কারণে আমাদের ল্যাবের যে কাজগুলো, যেমন আমাদের সেল কাউন্টার মেশিন নেই, এখানে জ্বরের যে রোগীগুলো আসে কষ্ট করে এত দূর থেকে, সেই রোগীগুলোকে আমরা ঠিক মতো কোনো টেস্ট করতে পারি না। তাদেরকে কোনো টেস্ট করতে তাকে বাইরে দিয়ে টেস্ট করতে হয়। অজ্ঞাত কারণে ঠিকা প্রতিষ্ঠান কাজটি ফেলে রেখে চলে যায়। বাকি কাজ শেষ করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ মন্ত্রণালয় বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে। ওপির অনুমোদন সাপেক্ষে আশা রাখি এই কাজটির বাকি কাজ শেষ করে জনস্বার্থে চালু করার জন্য আমরা উদ্যোগী হব। 174 কিলোমিটার আয়তনের এই উপজেলার স্বাস্থ্য কেন্দ্রের অসম্পূর্ণ ভবনের নির্মাণ কাজ শেষ করার পাশাপাশি জনবল সংকট দূর করতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন দাবি সাধারণ মানুষের। তালহা জুবাইর, এখন চাঁদপুর। শেরপুরে 5ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি আশিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় জেলার নকলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নকলা থানা পুলিশের একটি দল। রোববার বিকেলে এ ঘটনায় 5 জনকে আসামি করে নকলা থানায় মামলা করে ওই ছাত্রীর পরিবার। পুলিশ জানায়, গেল শুক্রবার সন্ধ্যায় ধর্ষণের এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলার পরই অভিযান চালিয়ে মূল আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে পলাতক রয়েছে বাকিরা। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে জানায় পুলিশ। এর আগে বিকেলে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে নকলা থানার গেটের সামনে বিক্ষোভ করে এলাকাবাসী ও ভুক্তভোগীর সহপাঠীরা। এদিকে সারা দেশে ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে টাঙ্গাইলে অবস্থান কর্মসূচি পালন করছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, এই অবস্থান কর্মসূচি কতক্ষণ চলবে আর তাদের দাবির বিষয়ে বিস্তারিত জানাবেন? দ্বিতীয় দিনের মতো টাঙ্গাইল শহরের শহীদ মিনারে তাদের কর্মসূচি চলছে। তারা বলছেন যে তারা গতকালও বিকেল 5টা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজকেও তারা বিকেল 5টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে। আজকে আমরা লক্ষ্য করেছি যে রোদের তাপমাত্রা যত বাড়ছে ততই কিন্তু তাদের কষ্ট হচ্ছে। কষ্ট হলেও তারা কিন্তু এখানে বসে আছেন, তারা অনড় রয়েছেন। তারা বিকেল 5টা পর্যন্ত কিন্তু এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। তারা বলছেন যে যেখানে নারীরা ঘরে স্বস্তিতে থাকতে পারে না, প্রতিবেশীরা ধর্ষণ করছে। এছাড়াও তারা একটা অভিযোগ করেছেন যে আমাদের দেশে সন্তান কিন্তু পিতার কাছে নিরাপদ না। তারা বলছেন যে দেশে কিন্তু বাবা কর্তৃক মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। তো তারা বলছে যে এই যে তারা অনিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা কিন্তু বলছেন যে নিরাপত্তা জোরদার করতে হবে। তারা বলছেন যে গত 48 ঘন্টায় 17টির অধিক ধর্ষণ হয়েছে। তারা
বলছেন যে এই দর্শনের যারা দর্শক রয়েছেন সেই দর্শকের পক্ষ নিয়ে যাতে কোনো আইনজীবী না আইনি লড়েন সে বিষয়ে কিন্তু তারা আইনজীবীদের প্রতি আহ্বান করছেন। তারা বলছেন যে আমাদের দেশে ঘর থেকে শুরু করে সমাজ, দেশ ও যানবাহনও কিন্তু নারীরা নিরাপদ নেই। এছাড়াও তারা বলছেন যে স্বামীকে বেঁধে রেখেও কিন্তু স্ত্রীকে দর্শন করা হচ্ছে। তারা বলছেন যে আইনের যদি সঠিক বিচার করা হয় তাহলে কিন্তু এই দর্শনের সংখ্যা কমে যাবে। তো গালিব, এই ছিল টাঙ্গাইলের দর্শনের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচির সবশেষ তথ্য। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাউসার আহমেদ। সিটি কর্পোরেশন থেকে পাওয়া গুরুত্বপূর্ণ নাগরিক সেবার অন্যতম হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক প্রত্যয়নপত্র এবং উত্তরাধিকার সনদ। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর সিলেট সিটি কর্পোরেশনে জনপ্রতিনিধি না থাকায় গুরুত্বপূর্ণ এসব সেবা প্রত্যাশী ভোগান্তিতে পড়েছেন। যদিও সিটি কর্পোরেশনের দাবি এই সমস্যা সাময়িক হলেও তার সমাধানে চেষ্টার কমতি নেই তাদের। সন্দীপন শুভর প্রতিবেদনে বিস্তারিত। আইডি কার্ড বানাইতো, এখন আইডি কার্ড বানাইতো বলতে এখন হেরে তার জন্ম নিমন্ত্রণ লই আইতো, তার জন্ম নিমন্ত্রণ লই আইছে, তার মাঠটা লই আইতো, তার মাঠটা লই আইছে, এখন তার বাপরটা লই আইতো। জন্মসনদ আনতে গিয়ে এভাবেই নিজের বিড়ম্বনার কথা বলছিলেন সিলেট নগরীর 18 নম্বর ওয়ার্ডের এই বাসিন্দা। ভোগান্তির এই চিত্র পুরো নগরীর সব ওয়ার্ডেই। গেল 19 আগস্ট মেয়র ও 26 সেপ্টেম্বর 42টি ওয়ার্ডের কাউন্সিলর অপসারণের পর থেকেই এমন দুর্ভোগের শিকার নগরীর সেবা প্রত্যাশীরা। সংকট নিরসনে নগরীর বিভিন্ন সরকারি দপ্তরের 13 জন কর্মকর্তাদের ওপর অস্থায়ী দায়িত্ব দেয়া হলেও মেলেনি সুফল। দীর্ঘ সময়েও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। ইজিলি যে একটা নাগরিক, তার যে একটা রাইট আছে জন্ম সনদ পাওয়া, মৃত্যু সনদ পাওয়া, তার সন্তানরা পাওয়া বা ওয়ারিশনামার ক্ষেত্রে একটা ডেথ সনদ লাগে, মাস্ট। জনগণ এটার মধ্যে মানে একটা ব্যাপক ভোগান্তির মধ্যে আছে। জনপ্রতিনিধি নেই সিটি কর্পোরেশনগুলোতে, মেয়র নেই, সিটি কর্পোরেশন নেই, যে তার যে বিকল্প দেয়া হয়েছে সেগুলোতে আমাদের কিন্তু কোনো কাজ হচ্ছে না। এর পাশাপাশি নাগরিক প্রত্যয়নপত্র, জন্ম ও মৃত্যু সনদ সহজে প্রাপ্তিতেও বড় বাধা অনলাইন সার্ভার সংক্রান্ত জটিলতা। এখানে আসলে সবাই বলে সার্ভার ডাউন, এই ডাউন, সেই ডাউন। উকিলের সত্যায়িত করা লাগতেছে, সত্যায়িতর যে কাগজপত্র, ওয়ার্ডের 2 জন সাক্ষী লাগতেছে, আরও কবরস্থানের কাগজপত্র লাগতেছে। আমি মৃত্যু সনদ হসপিটালে মারা গেল ওই কাগজটা নিয়ে আসতেছি, তাতেও হচ্ছে না। সার্ভার জটিলতা সহ ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি না থাকায় আগের চেয়ে বর্তমানে বেশি সময় লাগছে বলে স্বীকার করেন খোদ সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও। তবে এ সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক বলে দাবি করছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। বর্তমান যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তারা তো আপনাকে চিনে না, তারা তো এটা একটু যাচাই বাছাই করবে, তারা একটু এনকোয়ারি করবে, তারপরে দিবে, যে কারণে একটু সময় ক্ষেপণ হচ্ছে। যদিও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধি না থাকলে এ সমস্যার সমাধান সহজে হবে না, বরং স্থানীয় সরকার নির্বাচন দ্রুত সম্পন্নের পরামর্শ তাদের। এটা হয়রানি মানসিকভাবে হচ্ছে, আর্থিকভাবে হচ্ছে, সব ধরনের হচ্ছে। তাই অনতিবিলম্বে আমরা মনে করি যে এই নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করাটা সবচেয়ে ভালো। দাপ্তরিক ও সকল কারিগরি জটিলতা এবং দীর্ঘসূত্রিতা থেকে বেরিয়ে এসে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ নাগরিক অধিকার বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নগরীর লাখো মানুষের। সন্দীপন শুভ, এখন সিলেট। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সব রাজনৈতিক নেতা মুক্তি পেলেও এটিএম আজহারুল ইসলাম এখনও কারাবন্দী। জামায়াত নেতা আজহারুল ইসলামকে মুক্তি না দিলে নিজেকে গ্রেপ্তারের দাবি জানান বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে শরীয়তপুরের ভেদুরগঞ্জে এক পথসভায় এ দাবি জানান তিনি। এক এক করে কারাগার থেকে সমস্ত রাজনৈতিক নেতারা মুক্ত হয়ে এসেছেন। আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চেয়েছি তিনি এখনো কারাগারে কেন? মিথ্যা মামলায় যার উপর জুলুম করলো আওয়ামী লীগ, এখনো কি সেই জুলুম চালু থাকবে? এই জন্য এই দলের একজন ছোট্ট দায়িত্বশীল হিসাবে আমি ঘোষণা করেছি যে আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। সরকার যেন আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। মানিকগঞ্জে দুদক কমিশনারের উপস্থিতিতে চলছে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি। সেখানে আছেন আসাদ জামান, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আসাদ, গণশুনানিতে কারা অংশ নিয়েছেন এবং তাদের অভিযোগের প্রেক্ষিতে দুদক কমিশনার কি বলছেন? গালিব, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি জেলা শিল্পকলা একাডেমির যে অডিটোরিয়াম রয়েছে সেখানে।
থেকেই কিন্তু এই গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন। এখানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি, যিনি কমিশনার তদন্ত দুর্নীতি দমন কমিশন। তো এখন হচ্ছে দ্বিতীয় পার্টের আলোচনা চলছে। সেখানে হচ্ছে যে যারা হচ্ছে সেবা গ্রহীতা এবং সেবাদাতার মধ্যে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো নিষ্পত্তির জন্য কিন্তু এখন দুর্নীতি দমন কমিশনের কমিশনারের সামনেই কিন্তু সেই যে অভিযোগগুলো রয়েছে সেগুলো কিন্তু শুনানি চলছে। তো মানিকগঞ্জে কিন্তু 5টি ক্যাটাগরিতে, অর্থাৎ ঘুষ, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জন, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাতের যে 5টি ক্যাটাগরি রয়েছে, এই 5টি ক্যাটাগরিতে 22 তারিখ পর্যন্ত মোট 78টি অভিযোগ কিন্তু এই দুর্নীতি দমন কমিশনের অভিযোগে পেয়েছে। এই 78টির মধ্যে কিন্তু এখন 58টি হচ্ছে এখানে স্থান পেয়েছে, যেগুলোর শুনানি কিন্তু আজ হবে। ইতিমধ্যে কিন্তু 20 মিনিট আগেই কিন্তু প্রথম যে যারা রয়েছে তাদের কিন্তু শুনানি চলছে। এখন যে শুনানিটা চলছে সেটা হচ্ছে যে মানিকগঞ্জে যে দীর্ঘদিনের যে গ্যাস সংকট, গ্যাসের যে না দিয়েই যে যারা হচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ 12 বছর যাবত বিল নিয়ে যাচ্ছে, সেটার প্রেক্ষিতে কিন্তু একটা অভিযোগ দিয়েছিল স্থানীয় 9 জন ব্যক্তি। সেটা কিন্তু এখন শুনানি চলছে। এই শুনানি বিকেল পর্যন্ত চলবে বলে আমরা জানতে পেরেছি। খালি এই ছিল আমার কাছে গণশুনানি থেকে সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসাদ জামান। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে পুলিশ বিকল্প ব্যবস্থায় যাবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। রাজশাহীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আইন প্রয়োগ বিষয়ক এক সেমিনারে একথা জানান আইজিপি। চলমান পরিস্থিতিতে ছিনতাই প্রতিরোধে রাজধানীতে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট আজ থেকে মাঠে নামছে বলেও জানান তিনি। বলেন, একটি গোষ্ঠী চায় না দেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট আসলে। এটা সারা দেশের যে টপোগ্রাফি তার সাথে পুরোপুরি মিলে না। তো এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই নিড টু টেক এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। একটা গোষ্ঠী চাচ্ছে না, এটা তো তাদের বেলায় মানে দে মাস্ট বি ট্রাইং টু ডু সো। উদ্বোধনের 1.5 বছর পরও চালু করা যায়নি আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথ। এ কারণে রেলপথটি দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যও শুরু করা যাচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকেও এখনও রেলপথটি বুঝে নেয়নি সরকার। এ অবস্থায় কার্যত অলস পড়ে আছে প্রায় 250 কোটি টাকা ব্যয়ে নির্মিত বহুল কাঙ্ক্ষিত রেলপথটি। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে বিস্তারিত। আন্তর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণে প্রায় 1.5 বছর আগে উদ্বোধন হয় আখাউড়া আগরতলা রেলপথ। তবে তখনও পুরোপুরি শেষ হয়নি অবকাঠামোগত কাজ। সবশেষ গেল অক্টোবরে নির্মাণ কাজ শেষ হলেও কোনো কাজে আসছে না 12.24 কিলোমিটারের এই রেলপথটি। এরই মধ্যে আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথে পণ্য আমদানি রপ্তানির অনুমোদন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনে রেলপথ চালুতে বিলম্ব হচ্ছে। অন্যদিকে চলমান পরিস্থিতিতে রেলপথটির বাংলাদেশের 6.78 কিলোমিটার অংশ সরকার কি বুঝিয়ে দিতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এ অবস্থায় দ্রুত এ রেলপথে পণ্য বাণিজ্য শুরু করতে চান ব্যবসায়ীরা। জানান, রেলে সাশ্রয়ী খরচে পণ্য আনতে পারলে ভোক্তারাও সুফল পাবেন তার। পণ্য সামগ্রী যদি আমরা রেল সংযোগের মাধ্যমে আসতে পারি তখন ভোক্তারা সুবিধা হবে। বাজার স্থলবন্দর যদি পরে 5 টাকা, তাইলে আমরা সাধারণত 4 টাকা, একটা উদাহরণস্বরূপ 4 টাকা পাবো। 1-2 বছর আগে থেকে এটা শুরু হওয়ার কথা। দুই দেশের জন্যই লাভবান হবে, বিশেষ করে বাংলাদেশ অনেক লাভবান হবে। তাই আমরা চাই সকল জটিলতা দূর করে প্রতি সপ্তাহে যেন রেল যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের ভারতের পণ্য আসা যাওয়া হোক। আর দ্রুত সময়ের মধ্যে এটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। হ্যান্ডওভার করে দেওয়ার পর্যায়ে আছে আর কি, কার্যক্রম সম্পূর্ণ সমাপ্ত। এটা আসলে ইন্টারন্যাশনালি এটা বসে হয়তো তারা সিদ্ধান্ত নেবে আর কি। বড় বর্ডার একটা রেলওয়ের একটা বিশাল ফাংশন এখানে, যদিও রাস্তাটা মাত্র 6 কিলোমিটার, কিন্তু এখানে কিন্তু আপনার বাণিজ্যের ক্ষেত্রে একটা বড় ভূমিকা এখানে আছে। আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথের নির্মাণ শুরু হয় 2018 সালের জুলাইয়ে। নানা সংকটে বিলম্বিত হয় প্রকল্পের কাজ।
বাংলাদেশ অংশের রেলপথ নির্মাণে ব্যয় হয়েছে 241 কোটি টাকা। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। বরিশালের বাজারগুলোতে পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল, এতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, বোতলজাত সয়াবিন তেল না পাওয়ার কারণে এখন কত টাকায় বিক্রি হচ্ছে সয়াবিন তেল, আর বিক্রেতারা তেল সংকটের কারণ হিসেবে কি বলছেন? গালি পুরো বরিশাল নগরে জুড়েই কিন্তু তেলের একটি সংকট আমরা দেখতে পেয়েছি। কোনো বাজারেই বোতলজাত যে সয়াবিন তেল সেটি কিন্তু সরবরাহ হচ্ছে না, কিংবা সরবরাহ নেই বললেও চলে, যার কারণে ক্রেতারা কিছুটা ভোগান্তিতে পড়ছেন। বাধ্য হয়ে খুচরা পর্যায়ের যে তেল রয়েছে সয়াবিনের, সেইটা কিন্তু তাদের কিনতে হচ্ছে। এবং একটু যদি দেখাই, আমরা এই মুহূর্তে বরিশাল নগরের নতুল্লাবাদ বাজারে রয়েছে। এই বাজারটিতেও অন্যান্য বাজারের মতো একই চিত্র। আমরা অনেক দোকান ঘুরেছি, আসলে সয়াবিনের যে বোতলজাত যেটি রয়েছে সেটির সরবরাহ খুবই কম, এবং ব্যবসায়ীরা বলছেন যে এই যে বোতলজাত সয়াবিন তেল রয়েছে, বিভিন্ন কোম্পানিগুলো আসলে তাদের এই সয়াবিন তেলের সাথে বিভিন্ন ধরনের চাল, চাপাতা, ডাল, অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আসলে সংযুক্ত করে দিচ্ছে, যার কারণে তাদের কিন্তু কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। এবং আসলে যে টাকা লাভ হচ্ছে সে তুলনায় যে অন্যান্য পণ্যগুলো রাখা লাগছে, যে কারণে কিন্তু তারা তেল আসলে সেভাবে সরবরাহ করছে না, কিংবা রাখছে না বলেও জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। অন্যদিকে ক্রেতারা বলছেন তারা বিভিন্ন দোকান ঘুরছেন, বোতলজাত যে সয়াবিন তেল সেটি বিভিন্ন দামে এক এক দোকানে বিক্রি হচ্ছে। বিশেষ করে 180, 85 এবং 90 টাকা পর্যন্ত কিন্তু বোতলজাত যে সয়াবিন তেল সেটি প্রতি লিটার বিক্রি হচ্ছে। এবং খুচরা পর্যায়ের যে তেল রয়েছে সেটিও কিন্তু প্রায় 200 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে বাজারের দোকানগুলোতে। এবং এতে যারা ক্রেতা রয়েছেন তারা কিছুটা হিমশিম খাচ্ছেন। এবং বাজারগুলোতে ঘুরে দেখেছি আমরা যে কয়েকটি দোকানে অল্প কিছু সংখ্যক তেল থাকলেও বেশিরভাগ দোকানেই কিন্তু তেলের সরবরাহ নেই। ক্রেতারা বলছেন যে সামনে রমজান এসেছে, আসলে রমজানে যদি তেলের সরবরাহ এরকম কম থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে তারা কিন্তু বাড়তি দরেই কিনছেন, এমনটা অভিযোগ করেছেন। জরুরি অবস্থায় বাজার তদারকির একটি দাবি জানিয়েছেন, যে বাজার তদারকি এবং সরকারের নজরদারি বাড়িয়ে যদি তেল সরবরাহ কিংবা তেলের এই সংকট দূর করা যায় সেক্ষেত্রে ক্রেতা যারা রয়েছেন তাদের কিছুটা সুবিধা হবে। এবং অন্যান্য যে বাজারগুলো রয়েছে, বিশেষ করে পাইকারি যে বাজারগুলো রয়েছে, বাজার রোড কিংবা পোর্ট রোড, ফরিয়াপট্টি, এইসব বাজারেও আমরা দেখেছি যে বোতলজাত তেলের থেকেও খোলা যে তেলগুলো রয়েছে সেগুলোর সরবরাহ বেশ ভালো রয়েছে, এবং সেগুলোই কিন্তু তারা আসলে ক্রেতারা বাধ্য হয়ে কিনে নিচ্ছেন। এবং তারা আরও জানিয়েছেন যে আসলে বাজারে খোলা সয়াবিন তেলটি সেটিও কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে। এবং এই পরিস্থিতি বরিশালে প্রায় গত 1 মাস ধরে কিন্তু বিরাজ করছে। সয়াবিন তেলের যে সংকট আসলে রয়েছে সেটি কিন্তু চাহিদা পূরণ হচ্ছে না, যার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে। এবং এই সুযোগে কিন্তু যারা খোলা তেলগুলো রয়েছে সেটার দাম বাড়ছে। আজকে কিন্তু বাজারে 200 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং যেটা বোতলজাত সয়াবিন তেল রয়েছে সেটির সরবরাহ স্বাভাবিক করার জন্য বাজার তদারকির দাবি তুলেছেন যারা ক্রেতা রয়েছেন কিংবা নগরীর বাসিন্দারা রয়েছেন তারা। এবং তারা বলছেন যে সামনে রমজান, এই অবস্থায় যদি এরকম সংকট থাকে তাহলে তাদের আসলে বাজার করতে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ স্বাভাবিক হয়ে গেলে বাজারে তেলের দাম কমে আসবে এবং তারা বাজারজাত করতে পারবেন। তবে এই যে সয়াবিনের তেলের সাথে যে বিভিন্ন সংযুক্তগুলো থাকছে পণ্য, সে কারণেই কিন্তু আসলে তারাও কিনতে অস্বস্তিতে পড়ছেন। এবং তারা বলছেন যে টাকা লাভ হবে সে তুলনায় আসলে ওই যে বাড়তি পণ্যগুলো কিনতে হচ্ছে, সে কারণে কিন্তু তারা কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, যার কারণে তারা কিন্তু বাজারে তেল উঠাচ্ছেন না। অন্যদিকে আরও জানিয়েছেন যে পরিমাণ তেল তাদের প্রয়োজন, যে বিশেষ করে 5 লিটারের যে বোতলগুলো রয়েছে সেগুলো প্রয়োজন, সেগুলোর চাহিদা রয়েছে বাজারে। তবে যারা কোম্পানির লোকজন রয়েছেন তারা কিন্তু সেটি দিতে নারাজ। তারা 1 লিটারের বোতল কিংবা 2 লিটারের যে বোতলগুলো রয়েছে সেগুলো সরবরাহ করছে অল্প সংখ্যক, যার কারণে কিছুটা সমস্যায় পড়ছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারাও। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। গালিব, বরিশালে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে, সে খবরটি জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। মেহেরপুরে প্রতি বছরই বাড়ছে থাই পেয়ারার চাষ। স্বাদে ও পুষ্টিতে ভরপুর হওয়ায় সারা বছরই বাজারে রয়েছে এর চাহিদা, ফলে দামও ভালো পাচ্ছেন স্থানীয় চাষিরা। চলতি বছর জেলায় থাই পেয়ারার প্রায় 50 কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা কৃষি বিভাগের। মেহেরপুর থেকে মুজাহিদ আল মুন্নার প্রতিবেদন। মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের কৃষক লাভলু মিয়া চলতি বছর 12 বিঘা জমিতে পেয়ারা গাছ লাগিয়েছেন তিনি, যেখানে প্রতি বিঘায় খরচ হয়েছে 70 থেকে 80 হাজার টাকা। তবে এখানে উৎপাদিত পেয়ারা বিক্রি করতে পারবেন 2.5 থেকে 3 লাখ টাকায়। গাছ লাগানোর আপনার 6 মাস পরে ফল পাওয়া যায়, সেখন তো কম থাকে তো, কিন্তু 1 বছর 1.5 বছর পরে
পরিপূর্ণটা ঠিক মতন ফলটা আসে, এখন লাভটা ঠিক মতন হয়। 20 বছর ধরে পেয়ারা চাষ করেছি। এই মনে করেন আমি 12 বিঘা জমি কিনেছি। শুধু লাভলু মিয়া নন, জেলার অনেকেই এখন ঝুঁকছেন দেশীয় এই ফল চাষে। মাটি ও আবহাওয়া ভালো হওয়ায় ফলনও হচ্ছে ভালো। এছাড়া সারা বছর চাহিদা থাকায় দামও ভালো মিলছে বলছেন স্থানীয় চাষিরা। আমি বর্তমানে আমার বন্ধুর সাথে 4 বিঘা চাষ শুরু করছি, আর এরপর আমরা আরো চেষ্টা করছি আরো এই চাষটা বৃদ্ধি করবো আস্তে আস্তে। জাত ভেদে মিষ্টতা কম বেশি আছে, তবে থাই 3 জাতের পেয়ারাটা সবচেয়ে টেস্টফুল এবং গাছে ধরে বেশি। মেহেরপুরের পেয়ারা খুবই সুস্বাদু। এটা ঢাকাতে, বরিশালে বিভিন্ন জায়গায় যায়, ব্যবসায়িকরা নেয়। প্রতিদিন ভ্যানে করে 200 কেজি 100-200 কেজি করে পেয়ারা নিয়ে যায়। তো দেখা যাচ্ছে যে প্রতি কেজিতে আমাদের 10 টাকা 15 টাকা করে লাভ থাকা যায়। কৃষি বিভাগের তথ্য বলছে মেহেরপুরে 147 হেক্টর জমিতে বিভিন্ন জাতের থাই পেয়ারার বাগান রয়েছে, যেখান থেকে উৎপাদন হবে 6,468 টন পেয়ারা, যাতে বাণিজ্য হবে 49 কোটি 80 লাখ টাকার বেশি। আমাদের পেয়ারা প্রায় 147 হেক্টর পেয়ারা আছে। পেয়ারা যে সুবিধাটা কমপক্ষে 3 বার এটা বিয়ারিং হয়, তাই সেক্ষেত্রে চাষিরা 3 টাইমস তারা পেয়ারাটা পায় এবং বাজারে ভালো একটা দাম আছে, এখন বর্তমানে 100 টাকা কেজি। পেয়ারা বাগানের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকে, সেই জায়গাগুলো আমরা ছোট ছোট করে বেড করে সবজি বা একানি জাতীয় একটা ফসল আছে যেগুলো করলে অনেক লাভবান করা যায়। সাথী ফসল হিসাবে সারা বছরই একটা কিছু পাওয়া যায়, আর সাথে তো পেয়ারা থাকছে। আর পেয়ারাটা এমন একটা ফল যেটা হচ্ছে সবারই খাওয়ার জন্য হচ্ছে খুব উপযোগী এবং ভিটামিন সি সমৃদ্ধ। গেল বছর এই জেলায় 135 হেক্টর জমিতে পেয়ারা চাষ হয়, যেখান থেকে উৎপাদন হয় 6,000 টন পেয়ারা, আর বাণিজ্য হয় 45 কোটি টাকা। এখন মেহেরপুর। ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বেলা 11টায় রাজশাহীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আইন প্রয়োগ বিষয়ক এক সেমিনারে একথা জানান তিনি। পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে, এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। এছাড়া আপনার যারা আপনার স্বভাবগত অপরাধী, তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা আছে, চেষ্টা করছি আমরা। 80-র দশকে ঝালকাঠির বিভিন্ন সড়কে নির্মিত বেইলি ব্রিজগুলোতে ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন। নিরাপত্তাহীনতায় ভুগছেন যাত্রীরা। এলাকাবাসী দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানালেও এখন পর্যন্ত নেওয়া হয়নি কোনো উদ্যোগ। আলামিন তালুকদারের প্রতিবেদন। যানবাহন চললেই হচ্ছে বিকট শব্দ। কাছ থেকে দেখলে চোখে পড়ে ছোট ছোট লোহার পাতগুলো জোড়াতালি দিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছে ব্রিজ। এরপরও চলছে যানবাহন। ঝুঁকিপূর্ণ এই চিত্র দেখা যায় ঝালকাঠির বেইলি ব্রিজগুলোতে। বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের এই ব্রিজটি 7 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল সড়ক ও জনপথ বিভাগ। তবে প্রতিদিনের যানবাহনের চাপে নড়বড়ে হয়ে উঠেছে ব্রিজটি। ট্রাক বা বাস উঠলেই দুলতে থাকে ব্রিজটি। স্ল্যাবগুলো বেশ আলগা, ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। বিভিন্ন কর্তৃপক্ষ, মেয়র, তারা এই জায়গাটা নিয়ে খালি বলতেছে কিন্তু কাজ করে না। দেখা যায় যে আমাদের জন্য এটা অনেক ক্ষতিকর। এমনও হয়েছে যে শুনছে একটা বাচ্চা পড়েও গেছে এই ব্রিজ থেকে। খুবই ঝুঁকিপূর্ণ এবং ওই গাড়ি, বড় গাড়ি উঠলে দোল খায়। এক দিন আসে এই গাড়ির ঝাঁকানি, তারপর হচ্ছে একটার পর একটা এই যে পার্ট বাই পার্ট খুলে পড়ে থাকে। আমাদের অনেক ভয় লাগে যে ব্রিজটা ভেঙে যায় কিনা। অনেকেই, শুধু আমার না, অনেকেই ভয় পায়। ঝালকাঠি সদরের বেসাইন খান, তারপাশা, রাজাপুরের বাগরি ও নৈখাটি সহ জেলার 38টি বেইলি ব্রিজ এখন ঝুঁকিপূর্ণ। সাময়িক মেরামত করে সচল রাখার চেষ্টা করা হলেও খুব বেশি কাজে আসছে না। স্থানীয়দের আশঙ্কা যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্টিলের যে পাতগুলা, এগুলা ফাঁকা হয়ে গেছে, গাড়ি চাকা ঢুকিয়ে পড়ে, যে কোনো মুহূর্তেই একটা দুর্ঘটনা ঘটে যাইতে পারে। এই অবস্থায় যদি এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি থাকে, তাহলে যোগাযোগ অবস্থা খুবই বিচ্ছিন্ন হয়ে যাবে। বিভিন্ন ইউনিয়নে বেলি ব্রিজগুলো খুব ভঙ্গুর অবস্থা এবং খারাপ অবস্থায় আছে। সেতুর তো কোনো অবস্থাই নাই, সেতুর অবস্থা একবারে খারাপ হয়ে গেছে, ঠিক আছে, মানে বলার মতো না। ঝালকাঠি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, অধিকাংশ ব্রিজের উন্নয়নের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ঝুঁকিপূর্ণ সেতুগুলো আছে, আমরা কিছু
মাইনরের মাধ্যমে এবং কিছু পিএমপি সেতু প্রোগ্রামের মাধ্যমে কর্মসূচি গ্রহণ করেছি। ইতিমধ্যে আমাদের জমাদ্দার বাড়ি সেতুটি কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে এবং সামনে আমাদের জমিদার বাড়ি সেতু এবং মানাইঘাটাতে কিছু সেতুর কাজ হবে। ঝুঁকিপূর্ণ এই সেতুগুলো নিয়ে উদ্বেগ বাড়ছে, কিন্তু কবে মিলবে স্থায়ী সমাধান সে প্রশ্নের উত্তর নেই কারো কাছে। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। মানিকগঞ্জের সিংগাইরে বাড়ছে গাজরের চাষ। এখানকার বেশিরভাগ গ্রামই এখন গাজর গ্রাম হিসেবে পরিচিত। দেশের চাহিদার প্রায় 40% গাজর উৎপাদন হচ্ছে এ অঞ্চলে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 65 কোটি টাকা। আসাদ জামানের প্রতিবেদনে বিস্তারিত। বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ। মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপে জমি থেকে গাজর তুলতে ব্যস্ত চাষিরা। 1.5 যুগেরও বেশি সময় ধরে গাজর চাষের সাথে যুক্ত জেলার জয়মন্টপ, আজিমপুর, চর আজিমপুর, কিটিংচর সহ কয়েকটি গ্রামের প্রায় 10,000 কৃষক। তবে সময় মতো পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এবার কিছুটা কমেছে গাজরের ফলন। এতে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। এবছর গাজরের একটু ফলন কম হয়েছে, আপনার আবহাওয়া মানে বৃষ্টি হয় না, আবহাওয়া অন্যগুলো না থাকা। 1 বিঘায় প্রায় আপনার 200 মন যদি ভালো হইতো, কিন্তু এখন সেটা কমে 115-20 মন এরকম। এই বছর আপনার বিঘায় 50 মন করে নাই, এদিকে আমরা লস খেয়ে গেছি। এবার পাখিতে 20,000-25,000 লাভ হয়েছে, আর এবার পাখিতে 20,000-25,000 লস। এদিকে গাজর পরিষ্কারে এবার বিশেষ মেশিনের ব্যবহার বাড়লেও সংরক্ষণে নেই উন্নত মানের হিমাগার। এ অবস্থায় উপজেলায় একটি হিমাগার স্থাপনের দাবি চাষি ও ব্যবসায়ীদের। আগে লাত্তি দুইতো, এবার আনছি প্রথম 20 মিনিট 30 মিনিট লাগে, তাই ধোয়া ভালো হয়। তো ভালো মানের যদি কোনো কোলেস্টার থাকতো আমাকে মানিকগঞ্জের ভিতরে, তাইলে আমরা 2 মাস ছুঁয়ে আমরা হয়তো উন্নত মানের বিক্রি করে পারতাম। অল্প সময়ে ফসল উঠায় গাজর চাষে লাভ বেশি, সে কারণে আগ্রহী হচ্ছেন চাষিরা। এবছর উপজেলায় প্রায় 42,000 টন গাজর উৎপাদন হবে বলে জানান কৃষি কর্মকর্তা। তো এবছর যে আমাদের গাজরটা হয়েছে, আমরা যে হিসাব করেছি 15 টাকা ধরে যদি আমরা হিসাব করি, তাহলে প্রায় 65 কোটি টাকার মতো গাজর সিংগাইরের থেকে বিক্রি হবে। চলতি মৌসুমে উপজেলায় 960 হেক্টর জমিতে গাজরের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 10 হেক্টর বেশি। সরকারের সহযোগিতা পেলে এই অঞ্চলের গাজর বিদেশে রপ্তানি করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। শেষ করছে এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।